48 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, রণতরী যুদ্ধ বিমান পাঠালো যুক্তরাষ্ট্র। বোমা নয়, রকেট হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করা হয়েছে, খুনের অনুমতি দিয়েছিল আমেরিকা। ৭৪ বছরে ১৯০টি সেনা অভ্যুত্থান, ৬ মাস পর পর সরকার পতন, কোন দেশ এটি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। এরই মধ্যে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাবে তারা। এমন অবস্থায় যথারীতি বন্ধু ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে আরও রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ইসমাইল হানিয়ার হত্যা নিয়ে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরান ইসরায়েল যে কোনো সময় জড়িয়ে যেতে পারে ভয়াবহ সংঘাতে। ইসরায়েলে হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনায় বসছে তেহরান। এমনকি ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাকিরি। ইসরায়েলও পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তেহরান হামলা চালালে ইসরায়েল বসে থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দেশ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েল যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের সেনারা সব সময় সব ধরনের আক্রমণ ঠেকাতে এবং আক্রমণ করতে প্রস্তুত। আমাদের উপর যারা হামলা চালাবে তাদেরই ভারী মূল্য দিতে হবে। এদিকে ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে ইরানের উত্তেজনা কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক মিসাইল, প্রতিরক্ষা সক্ষম ক্রুজার এবং ডেস্ট্রয়ার পাঠানো হয়েছে বলে জানায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর। ইরানের হুমকি নিয়ে আমরা ইসরায়েলের সাথে আলোচনা করেছি। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। ইসরায়েলকে রক্ষায় আমরা প্রতিরক্ষা বিভাগে আরও সহায়তা দিচ্ছি। আমরা মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি দেখতে চাই না। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির মাধ্যমে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ বিমান পাঠানো অত্র অঞ্চলকে আরও একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ভবনের ভেতরে পেতে রাখা বোমা নয়, স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইরান ও হামাস। তারা জানিয়েছে 7 কেজি বিস্ফোরক ভর্তি রকেটটি বাইরে থেকে গিয়ে হানিয়ার ভবনে আঘাত হানে। একই সাথে ইরানের অভিযোগ যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়েই হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। বিস্তারিত হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে। তেহরানে হামাসের পলিটিক্যাল ব্যুরো চিফ ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যা যুক্তরাষ্ট্রের অনুমোদনে হয়েছে বলে দাবি করেছেন ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েই ইসরায়েল হানিয়ার ওপর গুপ্ত হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার হামাস হানিয়ার পরিবার ও ফিলিস্তিনি জনতার উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে হানিয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে এসব কথা বলেন ইসমাইল খতিব। চিঠিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এগিয়ে যাওয়ার বার্তা পেয়ে হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরায়েল আরও একবার নিজের পাশবিক ও ইহুদিবাদী চেহারা তুলে ধরল। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আল আকসা স্টর্ম অভিযানের বদলা হিসেবে হানিয়াকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে ওই অভিযান কতটা সফলভাবে ইহুদিবাদীদের আঘাত হানতে সক্ষম হয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। আল আকসা স্টর্মকে এক বিজয় বলে আখ্যা দেন এই মন্ত্রী। এদিকে হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেটির ভেতর থেকে নয়, বাইরে থেকে রকেট বা প্রজেক্টাইল হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক তথ্য উপাত্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। শুক্রবার ইরানে নিযুক্ত হামাসের প্রতিনিধি খালেদ কাদুমি বলেন, বিধ্বস্ত ভবনের সিলিং, দেয়াল ও ধ্বংসাবশেষের নমুনা থেকেই এমন ধারণা করা হচ্ছে। এ নিয়ে আরো ব্যাখ্যা বিশ্লেষণ চলছে, ফলে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি বলে জানান কাদুমি।
এর আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে হত্যাকাণ্ডের 2 মাস আগেই হানিয়া যে কক্ষে অবস্থান করছিলেন সেখানে বিস্ফোরক যন্ত্র বসানো হয়। এ ধরনের দাবি উড়িয়ে দিয়েছেন কাদুমি। তিনি বলেন, এ ধরনের কথাবার্তা একেবারেই অযৌক্তিক ও অবৈজ্ঞানিক। হিজল জুবায়ের, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজার অস্বাস্থ্যকর উদ্বাস্তু শিবিরগুলোতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা ভুগছে নানা ধরনের চর্মরোগে। গাজা ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে 1,50,000-এর বেশি ফিলিস্তিনি চর্মরোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ইফাত জাহানের ডেস্ক রিপোর্ট। গাজার উদ্বাস্তু শিবিরগুলোতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা নানা চর্মরোগে ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, গাজা ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে 1,50,000-এর বেশি ফিলিস্তিনি চর্মরোগে আক্রান্ত হয়। বাসিন্দারা বলছেন তারা মাটিতে বালিতে ঘুমান, ফলে মাটি থেকে অনেক পোকামাকড় উঠে আসে। গাজার দেইর আল বালা শহরের উদ্বাস্তু শিবিরগুলোর বাসিন্দারা জানান, আগের মতো তারা তাদের সন্তানদের গোসল করাতে পারেন না। শিবিরগুলোতে কোনো স্বাস্থ্যবিধি নেই, এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো কোনো স্যানিটারি পণ্য তাদের কাছে নেই। এসব পরিবার প্রায় সন্তানদের ভূমধ্য সাগরে গোসল করান, তবে যুদ্ধের কারণে সেখানেও দূষণ ছড়িয়েছে। সাগরে ময়লা আবর্জনা সহ শিশুদের ন্যাপকিনও ফেলা হয়। গাজার উদ্বাস্তু শিবিরগুলোতে লেশম্যানিয়াসিসের মতো অন্য চর্মরোগেরও প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে ডক্টরস উইদাউট বর্ডার্স। তারা জানায়, এই ধরনের চর্মরোগ মারাত্মক আকার ধারণ করলে সেটি প্রাণঘাতী হবে। চিকিৎসকরা বলেন, যুদ্ধ বিধ্বস্ত গাজায় অপুষ্টির কারণে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। এতে শিশুরা উচ্চ ঝুঁকিতে রয়েছে। WHOর তথ্য মতে, স্বাস্থ্যবিধির অভাবে গাজার উদ্বাস্তু শিবিরগুলোতে ইতোমধ্যে অন্যান্য রোগও ছড়িয়ে পড়েছে। ইফাত জাহান, বাংলা ভিশন। ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে 300-এরও বেশি মানুষের মৃত্যুর রেশ না কাটতে এবার দেশটির হিমাচল প্রদেশে ভূমিধসে প্রাণহানি হয়েছে অন্তত 6 জনের। এখনও নিখোঁজ 50 জনেরও বেশি। হিমাচল প্রদেশে কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে চলা ভারী বৃষ্টির কারণে প্রবল বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। শনিবার থেকে উদ্ধার কাজ শুরু হলেও বৃষ্টি ও পাথুরে মাটিতে যাতায়াত কঠিন হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রদেশের কুল্লু, সিমলা এবং মান্ডির বিভিন্ন এলাকা এখনও বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আগামী 6 আগস্ট পর্যন্ত হিমাচলের দেশটি জেলায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের আভাস দিয়েছে ভারতের আবহাওয়া কর্তৃপক্ষ। হিমাচল প্রদেশ ছাড়াও জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এরই মধ্যে বিহারের 9টি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। প্রবল বৃষ্টিতে রাজধানী দিল্লিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কখনো ক্ষমতার স্বার্থে, কখনো আবার ব্যর্থতার অভিযোগে সরকারকে নামিয়ে মসনদ দখল করেছে সামরিক বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটেছে নির্বাচিত সরকারের। আফ্রিকার দেশে দেশে ছড়িয়ে আছে সেসব অভ্যুত্থানের নানা ইতিহাস। বাদ যায়নি লাতিন আমেরিকা আর এশিয়াও। পাকিস্তান থেকে শুরু করে মিয়ানমার, অনেক গণতান্ত্রিক দেশেও হয়েছে সেনা অভ্যুত্থান। তবে সব থেকে এগিয়ে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। স্বাধীনতার পর থেকে প্রায় 200 বার অভ্যুত্থানের শিকার হয়েছে দেশটি। হাফিজুল ইসলাম ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রতি 6 মাসে পাল্টেছে একটি দেশের সরকার। রাষ্ট্রপ্রধান পছন্দ না হলেই নাক গলিয়েছে সামরিক বাহিনী, বদলেছে মসনদের মালিক। সেনা অভ্যুত্থানের এমন ঘটনা ছিল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার নিত্যদিনের ব্যাপার। এই পর্যন্ত 190 বার নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। বিশ্বের ইতিহাসে এত বেশি পরিমাণে অভ্যুত্থান আর কোথাও ঘটেনি। আধিপত্য বিস্তারের স্বার্থ ছাড়াও কখনো কখনো গণতান্ত্রিক দেশে স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্তির মাধ্যম হয়ে থাকে এসব অভ্যুত্থান। 1825 সাল পর্যন্ত স্পেনের অধীনে ছিল বলিভিয়া। তারপর থেকে দেশটির রাজনীতিতে ঘটেছে বহু রকম পালাবদল। 2019 সালে বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের সর্বশেষ শিকার হন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইভো মোরালেস। তবে রক্তক্ষয়ী ছিল না সেবারের অভ্যুত্থান। সেনাবাহিনী আক্রমণ করলে নিজে থেকেই হার স্বীকার করে নেয় বলিভিয়া সরকার। চাপের মুখে পদত্যাগ করেন লাতিন আমেরিকার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালেস।
বারবার অভ্যুত্থানের ইতিহাস থাকলেও 2024 সালে আসে পরিবর্তন। চলতি বছর জুনে রাজধানী লা পাজ শহরের প্লাজা মুরিলো চত্বরে অভ্যুত্থানের ডাক দেন দেশটির সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগা। প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও পার্লামেন্ট চত্বর ঘিরে ফেলে বিদ্রোহী সেনারা। তখন আমজনতার কাছে অভ্যুত্থান ব্যর্থ করার আহ্বান জানান প্রেসিডেন্ট আর্চি। গণপ্রতিরোধের মুখে পড়ে ব্যর্থ হয় প্রেসিডেন্ট আর্চিকে সরানোর প্রচেষ্টা। কেবল দারিদ্র্য নয়, বরং কফির বীজকে বলিভিয়ায় বারবার সামরিক অভ্যুত্থানের পেছনে অন্যতম কারণ বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। কলম্বিয়া ও পেরুর পর কফি উৎপাদনে সারা বিশ্বে তৃতীয় অবস্থানে আছে বলিভিয়া। কফি উৎপাদন ও রপ্তানি ঘিরে বহির্বিশ্বের সাথে দেশটির তৈরি হয়েছে জটিল এক সম্পর্ক। বলিভিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আঞ্চলিক শক্তির প্রভাব বিস্তারের চেষ্টা অনেক দিন থেকেই আন্তর্জাতিক মহলের মনোযোগের কারণ। বিশ্বের যেসব দেশে অভ্যুত্থানের ইতিহাস রয়েছে তার পেছনে থাকে অর্থনৈতিক, ভূরাজনীতি, নিরাপত্তা ও আধিপত্য বিস্তারের স্বার্থ। বর্তমানে সরাসরি সামরিক শাসন কায়েম না করে সেখানে কৌশলে যোগ করা হয় জনগণের অংশগ্রহণ। সেক্ষেত্রে সামরিক প্রভাব যেমন ঠিক থাকে, পাশাপাশি থাকে বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা পাওয়ার সম্ভাবনা। সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে, সুদান, মিয়ানমার, নাইজার সহ বিভিন্ন দেশে দেখা গেছে এই ধরনের অভ্যুত্থান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুদ্ধবন্ধে ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছে রাশিয়া। তবে আলোচনায় রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও যুদ্ধের বর্তমান বাস্তবতাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানায় মস্কো। এদিকে গত সপ্তাহে নতুন করে দোনেস্কের 5টি অঞ্চল দখলে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে। সম্মুখ রণাঙ্গনে যুদ্ধের তীব্রতা যখন বাড়ছে, সে সময় ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছে রাশিয়া। সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, যুদ্ধ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আলোচনাকেই অগ্রাধিকার দেয় রাশিয়া। আলোচনার টেবিলে বসতে উন্মুক্ত মানসিকতা পোষণ করছে তারা। তবে সেক্ষেত্রে রাশিয়ার স্বার্থকে প্রাধান্য দিতে হবে, বলেন পেসকভ। এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেন সংকট নিরসনে তৎপর সব পক্ষের সাথে সমন্বয় করতে আগ্রহী রাশিয়া। সমঝোতার ক্ষেত্রে রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও যুদ্ধের বর্তমান বাস্তবতাকে আমলে নিতে হবে বলে জানান তিনি। এদিকে শুক্রবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শেষ সপ্তাহে ইউক্রেনের সেনাদের হটিয়ে নতুন করে দোনেস্কের 5টি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। এই সময়ে ইউক্রেনের বিভিন্ন সেনা ও সামরিক অবস্থানে 11টি বড়সড় হামলা চালানো হয়। এছাড়া গত সপ্তাহে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি মিগ-29 যুদ্ধবিমান, একটি Su-25 যুদ্ধবিমান, 375টি ড্রোন ভূপাতিত করে বলে জানিয়েছে মন্ত্রণালয়। একই সাথে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা 3টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইউক্রেনীয় সেনাবাহিনীর 3টি রাডার ব্যবস্থা ধ্বংসের কথা জানিয়েছে রাশিয়া। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গাজার খান ইউনিসে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা। এতে 5 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলিরা, আহত হয়েছে অনেক ফিলিস্তিনি। ডেস্ক রিপোর্ট। গাজার খান ইউনিসে নির্বিচারে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 5 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন অনেকে। খান ইউনিসের মিরাজ অঞ্চলের এক আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর আগে গাজার মধ্যাঞ্চলের বুরেজে অতর্কিতভাবে আর্টিলারি শেল দিয়ে আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেন, ইসরায়েলি বাহিনীর সব দিক দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাদের ওপর যে কোনো দিক দিয়ে যে কোনো আগ্রাসনের উচ্চ মূল্য নেওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস গোপন সূত্রের বরাত দিয়ে বলছে, হানিয়া হত্যাকাণ্ডের পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে ইসরায়েলে হামলার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 39,480 জনে পৌঁছেছে, আহত হয়েছে 91,128 জন। ইফাত জাহান, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।